আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি হামিদুম মাজিদ আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্লাসটা অত্যন্ত চমৎকার হবে আমি বিশ্বাস করি, এবং পুরোটা ক্লাস আমরা দণ্ডবিধি আইনের এই এক ক্লাসে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আইনের সাইফুল কি রেকর্ড আছে সাইফুল? আর হ্যাঁ, তুমি ফেসবুক আমাদের যে গ্রুপ আছে, স্টুডেন্টদের গ্রুপ আছে, ওখানে শেয়ার করে দাও, তাহলে ফেসবুক গ্রুপও দেখতে পারবেন। আমাদের স্টুডেন্টদের যে ফেসবুক গ্রুপ, আমাদের দেখে ব্যক্তিগত প্রাইভেট গ্রুপ, ওখানে শেয়ার করে দাও, ওটা ক্লিয়ার করো। আচ্ছা, তো আমরা আজকের এই ক্লাসটা আমরা অত্যন্ত মজা করে জানবো। বিশেষ করে দণ্ডবিধি আইনের যে ধারাগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দণ্ডবিধি আইনের এক ধারায় বলতেছে সমগ্র বাংলাদেশে দণ্ডবিধি আইন প্রযোজ্য হবে, অর্থাৎ বাংলাদেশে এই এই আইনটা, মানে দণ্ডবিধি আইন অনুযায়ী অপরাধের বিচার করতে হবে। আর দুই ধারায় বলতেছে যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে দণ্ডবিধি আইনে তার বিচার হবে। তবে এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে বাংলাদেশের, মানে বিদেশি কোনো রাজাগণ, বিদেশি কোনো কূটনৈতিকগণ, বাংলাদেশের রাষ্ট্রপতি, তারপর হচ্ছে এই ডিপ্লোম্যাটিক যারা ব্যক্তিবর্গ আছে, তারা বাংলাদেশের কোনো অভ্যন্তরে কোনো অপরাধ করলে তাদের বিচার কিন্তু আপনার এই দণ্ডবিধি আইন অনুযায়ী আপনার করা যাবে না। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, তিন ধারায় আপনাকে বলতেছে যে আপনি এমন একটা অপরাধ বিদেশে করছেন যে অপরাধটা ওই দেশে অপরাধ না, কিন্তু ওই অপরাধের অভিযোগ বাংলাদেশে যদি আসে, সেই অপরাধের বিচার এই তিন ধারা অনুযায়ী বাংলাদেশে করা যাবে। চার ধারায় আপনাকে বলতেছিল যে এক্সট্রা টেরিটোরিয়াল বা আইনের অতিরাষ্ট্রিকের ব্যাখ্যা। তোমরা তোমরা জানো যে এক্সট্রা টেরিটোরিয়াল অর্থ হচ্ছে আইনের অতিরাষ্ট্রিক, অর্থাৎ একটা অপরাধ বিদেশে করলে ওটাও বাংলাদেশে শাস্তিযোগ্য, অথবা বাংলাদেশে যদি বিদেশি নাগরিক করে সেটাও বাংলাদেশে শাস্তিযোগ্য। এক্সট্রা টেরিটোরিয়ালের কথা সাইবার নিরাপত্তা আইনের 4 ধারা, মানব পাচারের 5 ধারা, দণ্ডবিধি আইনের এই 4 ধারা, এবং কার্যবিধি আইনের 188 ধারায় আপনাকে বলছে। ঠিক আছে কিনা? বেসিক্যালি একেই হচ্ছে আইনের এক্সট্রা টেরিটোরিয়াল বা আইনের অতিরাষ্ট্রিকের ব্যাখ্যাটা, আপনাকে এটা বলা হয়ে থাকে। আচ্ছা, আহ ব্যাখ্যা বলা হয়ে থাকে বিশেষ করে, বিশেষ করে বন্ধুরা। আর এই কি বলতেছে, 6 ধারায় বলতেছে জেনারেল এক্সপ্লেনেশন, অর্থাৎ সাধারণ ব্যাখ্যা। অর্থাৎ এখানে বলতেছে যে দণ্ডবিধি আইনের অধীনে কোনো ব্যক্তিকে কোনো সাজা দিতে গেলে, কোনো ব্যাখ্যা দিতে গেলে, কোনো উদাহরণ দিতে গেলে, কোনো এক্সাম্পল দিতে গেলে জেনারেল এক্সেপশনটাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ সাধারণ যে ব্যতিক্রম আছে, অর্থাৎ ওই ব্যক্তি আসলেই অপরাধী কি না, সেটা দণ্ডবিধি আইনের 76 থেকে 106 ধারা পর্যালোচনা করে এটাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজটা করতে হবে। ঠিক আছে? এরপরে এরপরে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমি দণ্ডবিধি আইনের সাজেশনটা আমি দিব, সুতরাং সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। ঠিক আছে? আহ আমরা আজকে ব্যাখ্যামূলকভাবে দণ্ডবিধি আইন পুরোটা শেষ করে ফেলবো। যেহেতু আমরা 1 তারিখ থেকে সাক্ষ্য আইনের ক্লাস নেব, এরপরে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আপনার 14তে রাষ্ট্রের কর্মচারী। হ্যাঁ, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। 17তে সরকার। তবে আমরা একটা তথ্য মনে রাখবো যে সরকার বলতে শুধু আহ একজন কোনো মন্ত্রীকে বোঝায় না। ঠিক আছে কিনা? বাংলাদেশে যত মন্ত্রী আছে, মন্ত্রীবর্গ আছে, এদের সমন্বয়ে সরকার হয়। যেমন খালেদা জিয়া একা সরকার না, শেখ হাসিনা একা সরকার না। ঠিক আছে কিনা? এদের যত আমলা মন্ত্রী মিনিস্টাররা আছে, সবাই মিলেই মূলত সরকার হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেটা জানবো যে আপনার 21-এ সরকারি কর্মচারী, এটা একটু কোট করে রাখেন। আমি যে ধারাগুলো বলবো কোট করে রাখবেন, এগুলো বেশি বেশি পড়বেন। তো 21 ধারার এই ডেটা মনে রাখবেন যে সরকারি কর্মচারী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা সরকারি কর্মচারী, অর্থাৎ রাষ্ট্রের বেতন ভাতাদি যারা আমরা আমাদের নির্দিষ্ট পারিতোষিক গ্রহণ করতেছি, আমরাই সরকারি কর্মচারী হিসেবেই গণ্য হব। রাষ্ট্রের কর্মচারী কিন্তু সরকারি কর্মচারী না, কিন্তু সকল সরকারি কর্মচারী কিন্তু সরকারি রাষ্ট্রের কর্মচারী হিসেবে গণ্য হবে। এটা মনে রাখবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে, না, যারা বেতন ভাতাদি পারিতোষিক গ্রহণ করে তারাই সরকারি কর্মচারী, কিন্তু সকল রাষ্ট্রের কর্মচারী কিন্তু সরকারি কর্মচারী না। কেননা আমাদের দেশে অনেক কোম্পানি আছে, অনেক নন গভর্নমেন্ট বিষয় আছে, প্রতিষ্ঠানে তারা চাকরি করে, তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী, বাট সরকারি কর্মচারী তারা না।
আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাবো এই আইনের 22 ধারায়, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। এটা জানেন, যেটা এক স্থান থেকে অন্য স্থানে সহজে হস্তান্তর করা যায় সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি, আর যেটা হস্তান্তর করা যায় সেটা হচ্ছে আপনার অস্থাবর সম্পত্তি। এগুলো আসবে না পরীক্ষায়। তবে 23 ধারায় বলতেছে অন্যায় লাভ এবং অন্যায় ক্ষতি। এই সংজ্ঞাটা সবাই মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। অর্থাৎ বলতেছে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে বা অবৈধভাবে কোনো কিছু লাভ করে, যে ক্ষেত্রে লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ কোনো অধিকার নাই, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অন্যায় লাভ করেছে বলে গণ্য হবে। আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এই কোনো কিছু লাভ করে এবং উক্ত কাজটি যদি সে অসাধুভাবে করে, এবং এখানে যার কাছ থেকে সম্পত্তিটা নেওয়া হলো সেক্ষেত্রে উক্ত ব্যক্তি এই অসাধুভাবে করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। তাহলে অন্যায় লাভ এবং অন্যায় ক্ষতি বিষয়টা কি? যেমন আমি যদি রুবেলের কাছ থেকে মোবাইলটা আমি নিয়ে নেই, যেটা আমার নেওয়ার কথা নাই, মোবাইলের মালিক আমি না, তাহলে এটা আমি অন্যায় লাভ করছি। আর এখানে অবৈধ ক্ষতি কার হলো? অবৈধ ক্ষতি হলো রুবেলের। অর্থাৎ রুবেলের মোবাইলটা আমি নিয়েছি, রুবেলের হলো ক্ষতি হয়েছে, আর আমি হচ্ছে অন্যায় লাভ করছি। বুঝতেছেন কথা আমার ভাই? আচ্ছা, 25 হচ্ছে আপনার, 24 হচ্ছে অসাধুভাবে। 24 হচ্ছে আপনার অসাধুভাবে। এখানে আপনাকে বলতেছে যে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো কিছু লাভ করে, হ্যাঁ, তখন উক্ত ব্যক্তি অসাধুভাবে লাভ করছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর 25 ধারায় আপনাকে বলতে প্রতারণামূলক ভাবে, অর্থাৎ প্রতারণার উদ্দেশ্যে কোনো কিছু করলে উক্ত ব্যক্তি তা প্রতারণামূলক ভাবে করছে বলেই গণ্য হবে। 27 ধারায় আপনাকে বলছে যে কোনো ব্যক্তির সম্পত্তি তার স্ত্রী বা ভৃত্যের অধীনে থাকলে উক্ত সম্পত্তি তার কি বলতেছে যে ওই ব্যক্তির অধীনে রয়েছে বলেই গণ্য হবে। আর এখানে তেমন আর কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু নাই। 34 হচ্ছে সাধারণ অভিপ্রায়, অর্থাৎ কমন ইন্টেনশন। যেখানে দুই বা ততোধিক ব্যক্তি হ্যাঁ মিলে কোনো সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কাজ করলে তখন তাকে সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন হিসেবেই বেসিক্যালি এটা গণ্য হবে। এখানে আমাদেরকে একটু মনে রাখা দরকার, এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, সবাই মুখস্থ রাখবেন, যে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে কিনা? সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে সাধারণ উদ্দেশ্য দণ্ডবিধির 149, সাধারণ অভিপ্রায় দণ্ডবিধির 34 ধারা। এই পার্থক্যটা মুখস্থ করবেন, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। আহ, সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে দণ্ডবিধি 5 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন, আর অভিপ্রায় 2 বা ততোধিক ব্যক্তির প্রয়োজন। সাধারণ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা থাকে না, কিন্তু সাধারণ অভিপ্রায়ে পূর্ব পরিকল্পনা থাকে। ঠিক আছে কিনা? তারপর হচ্ছে আপনার এই সদস্য সংখ্যা 2 বা ততোধিক, সদস্য সংখ্যা 5 বা ততোধিক। এটা 34 ধারা, এটা হচ্ছে 149 ধারা। এটা ইংরেজি কমন ইন্টেনশন, এটা ইংরেজি কমন অবজেক্ট। এভাবে 5-6টা পার্থক্য মুখস্থ করতে হবে। আচ্ছা, 40 হচ্ছে আপনার হচ্ছে অপরাধ। ঠিক আছে কিনা? অর্থাৎ যে সকল কাজ করলে বা না করলে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির বিধান আছে, তাকে অপরাধ বলা হয়। অর্থাৎ শাস্তিযোগ্য প্রত্যেকটা কাজই হচ্ছে অপরাধ হিসেবে গণ্য। দণ্ডবিধি 40, কার্যবিধি 4-9 হিসেবে এটা বেসিক্যালি আপনার আখ্যায়িত হবে। এরপরে আছে 52 সরল বিশ্বাস, অর্থাৎ যথাযথ সতর্কতা সহকারে যা করা হয় তা সরল বিশ্বাসে করা হয়েছে বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। আর 52 ক, এটা দাগায় রাখেন, আমি ক্লাসে ইম্পর্টেন্ট ধারাগুলো কিন্তু আমি স্পষ্ট করে বলতেছি, এগুলো কিন্তু আপনাকে দাগায় রাখতে হবে। ঠিক আছে কিনা? দাগায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে বারবার এই ধারাগুলো একটু সুন্দর করে জানার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? সে বিষয়টা কি বন্ধুরা? সে বিষয়টা হচ্ছে 52 কথে বলতেছে অপরাধমূলক আশ্রয়দান, এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ শেল্টার, ক্রিমিনাল শেল্টার। ক্রিমিনাল শেল্টার কি বলতেছে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে, এমসিকিউ, কি এড়ানোর উদ্দেশ্যে বন্ধুরা? গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে খাদ্য, বস্ত্র, পানি, চিকিৎসা, যানবাহন বা অন্য কোনো মাধ্যমে যদি সহায়তা করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আশ্রয় দান করছে বলেই গণ্য হবে। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে, নয়কারে না। কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? স্বামী স্ত্রীর ক্ষেত্রে। ঠিক আছে কিনা? দণ্ডবিধানের 136, 212, 216, 216 ক এবং 157 এই ধারাগুলোতে আশ্রয়দান সংশ্লিষ্ট অপরাধের কথা বর্ণনা করছে। আচ্ছা, আমরা চলে যাব এখন দণ্ডবিধি আইনের এই 75 ধারা, যেখানে বলতেছে বর্ধিত দণ্ডের সংজ্ঞা। বলা হচ্ছে দণ্ডবিধি আইনের 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ একবার করে পুনরায় যদি আবার করে, সেক্ষেত্রে ক্ষমতা সম্পন্ন আদালত উক্ত আসামিকে যে শাস্তি প্রদান করে তাকেই বর্ধিত দণ্ড বলে। হ্যাঁ, দণ্ডবিধি আইনের কত? আপনার 75 ধারা এবং পিআরবি সম্ভবত 459,
আর কার্যবিধি আইনের 221-7। হ্যাঁ, আর এই অপরাধটা সাধারণত শাস্তি দেওয়া হয় দণ্ডবিধি আইনের 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ করলে। 12 অধ্যায়টা হচ্ছে মুদ্রা সংশ্লিষ্ট অপরাধ, ওই যে অবৈধ মুদ্রা, হ্যাঁ, আছে দেখবেন, এই যে মাপে কম টম দিয়া মুদ্রা নকল জালকরণ, 12 অধ্যায় এটা। আর 17 অধ্যায় হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, যা দণ্ডবিধি আইনের 378 থেকে 462 খ পর্যন্ত আপনাকে আলোচনা করছে। চুরি, ডাকাতি, দস্যুতা, আহ অপরাধমূলক বল প্রয়োগ, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অনিষ্ট, অপরাধমূলক অনধিকার প্রবেশ, এগুলো হলো সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। ক্লিয়ার? আমরা এখন চলে যাব দণ্ডবিধি আইনের 76 থেকে 106। পদোন্নতি পরীক্ষায় এইখান থেকে বন্ধুরা প্রশ্ন আসবে, দাগায় রাখেন এবং সবাই এটা ভালো করে আয়ত্ত করবেন। আপনারা জানেন আজকে হচ্ছে আমরা দণ্ডবিধির ক্লাস রিভিশন দিচ্ছি। 76 ধারায় বেসিক্যালি বলতেছে একজন সরকারি কর্মচারী আইন বলে বাধ্য হয়ে কোনো কাজ করলে তথ্যের ভুল ধারণা বশত সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। শুধু সরকারি কর্মচারী বলে কোনো কথা না, এখানে তথ্যের ভুল বশত, অর্থাৎ ইগনোরেন্স অফ ল, হ্যাঁ, ইজ নো এক্সকিউজ। হ্যাঁ, অর্থাৎ তথ্যের ভুল আপনার ক্ষমাযোগ্য, কিন্তু আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য না। অর্থাৎ যেমন ওয়ারেন্ট মূলে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসলি, সেটা অপরাধ না। ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসলি। তারপরে বলতেছে আদালতে অফিসারের নির্দেশে আপনি বেআইনি ছাত্রকে গুলি করছেন, কেউ মারা গেছে, এটাও কিন্তু কোনো অপরাধ হবে না। ঠিক আছে কিনা? 77 ধারা, 76 ধারাটা আর একটু ব্যাখ্যা করে বলি। ইগনোরেন্স ইগনোরেন্স ইজ ল ইজ নো এক্সকিউজ। ঠিক আছে কিনা? অর্থাৎ আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, কিন্তু তথ্যের অজ্ঞতা ক্ষমাযোগ্য। যেমন পিতা যদি পুত্রকে বাঘ মনে করে গুলি করে মেরে ফেলে, এখানে পিতার কোনো অপরাধ হবে না, কেননা এখানে তথ্যের ভুল ছিল। একটা তথ্য বিভিন্ন কারণে ভুল হতে পারে, স্মৃতিভ্রমের কারণে হতে পারে, অজ্ঞতার কারণে আপনার হতে পারে, না জানার কারণে আপনার হতে পারে, বয়স্কতার কারণে হতে পারে, অপ্রকৃতস্থতার কারণে এগুলো হতে পারে, এটা অপরাধ হবে না। কথা কেন না ভাই? আচ্ছা, এরপরে 77 ধারায় বলতেছে একজন বিচারক তার এখতিয়ার সীমার মধ্যে বিচার কার্য করতে যায় যদি কোনো ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে বিচারককে এক্সকিউজ করা হয়েছে, অর্থাৎ রেহাই দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বিচারকের কি হবে না? বেসিক্যালি বলতেছে কোনো অপরাধ এখানে গণ্য হবে নয় করে না। আচ্ছা, গণ্য হবে না। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে বলতেছে এটা কি হিসেবে গণ্য হবে না, বলতেছে কোনো অপরাধ হিসেবে এটা আপনার গণ্য হবে নয় করে না। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের 78 ধারায়। এই যে যে বিচারকের কাজ অপরাধ না, তাহলে বিচারক সংশ্লিষ্টতার বিষয়ে অন্য যে সকল ব্যক্তিরা কাজ করে এদের কাজও দণ্ডবিধি আইনে অপরাধ হবে না। যেমন জল্লাদ যদি কেউকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে, জল্লাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো অপরাধ হবে না। জল্লাদ বলে কোনো কথা না। অর্থাৎ এই বিচারকের ফাইল নিয়ে যারা নড়াচড়া করে বা বিচারকের অফিসে যারা কাজ করে, হ্যাঁ, তাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় এই বিচারকের কার্য সম্পাদন করার ক্ষেত্রে, এক্ষেত্রে অপরাধের দায় থেকে তাদেরকে রক্ষা করা হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে আইনে ইন্টিমিডিটি না কি বলে, অর্থাৎ রেহাই দিচ্ছে, অর্থাৎ এদের কোনো অপরাধ এখানে হবে না। আচ্ছা, 79 ধারায় বলতেছে যে নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে, কোনো ভুল হয়ে গেলে, সেক্ষেত্রেও বেসিক্যালি এখানে কোনো অপরাধ এখানে হবে না। কিরকম? আমার সামনে মনে করো রহিমকে মারতেছে, আমি মনে করতেছি আমি না ঠেকালে রহিম মরে যাবে। আসলে রহিমকে মারতেছে না, রহিমই আগে তাকে মারছে, আত্মরক্ষার্থে সে তাকে মারছে। এখন তুমি তাকে ধরে নিয়ে পুলিশের কাছে নিয়ে গেছো, হ্যাঁ, তাহলে পরবর্তীতে প্রমাণ হলো সে আত্মরক্ষার্থে উক্ত আঘাত করছে। ঠিক আছে, তো তুমি যদি ধরে নিয়ে গেলা তাকে, তাহলে তোমার এক্ষেত্রে কোনো অপরাধ, তুমি নিজেকে আইন সমর্থিত মনে করছো যে আমি দেশের সচেতন নাগরিক, এই আমার বাড়িটা ঠেকানো আমার কাজ, বা এই কাজটা আমার মানে আইনে আমাকে বলছে এই কাজটা আমাকে করার জন্য আমি করছি। সেই ক্ষেত্রে যদি পরবর্তী কোনো ভুল হয়, তাও অপরাধের দায় থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব দণ্ডবিধি আইনের 80 ধারায়। 80 ধারায় বলতেছে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাবশত কোনো অপরাধ সংঘটিত হলে সেটাও কোনো অপরাধ না। আইনানুগ কার্য মানে কি? আপনি একজন ড্রাইভার, আপনি গাড়ি চালাবেন, ঠিক আছে কিনা? তো গাড়ির তলে পড়ে কেউ মারা গেল, এটা আপনার কোনো অপরাধ হবে না। হ্যাঁ, যদি না আপনার কোনো ত্রুটি না থাকে, যদি না আপনার কোনো ভুল ত্রুটি না থাকে। বিশেষ করে আপনারা ওই যে আইনানুগ কার্য সম্পাদন করার ক্ষেত্রে ওই যে কুঠারের উদাহরণ মনে রাখবেন। কুঠার, কাঠুরি, কাঠুরির কাজ আছে কাঠ কাটা। তা কাঠুরি কাঠ কাটতেছে,
মনে করেন যে ওই যে কি কয় রে, ওই কোড়াল ছুটে যায় একটা লোক মারা গেল, এক্ষেত্রে তার কোনো অপরাধ, কেননা একজন কোঠারি, তার কাজ হচ্ছে কাঠ কাটা, ঠিক আছে না, কোড়াল ছুটে গেছে। আচ্ছা, 81 বলতেছে যে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করলে বেসিক্যালি সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, তবে সেই কাজটি অবশ্যই আইনসঙ্গত আপনাকে হতে হবে। যেমন সরাসরি আপনি যদি একটা গাড়ি চালিয়ে দেন, সেই ক্ষেত্রে গাড়ির সকল যাত্রী মরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গাড়িটা যদি আইল্যান্ডে তুলে দেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 2জন পথচারী মারা যেতে পারে। তাহলে এই যে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ছোট অপরাধ করছেন, সেই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, করে না। আমরা এখানে আমরা এখানে বন্ধুরা আরেকটা জিনিস জানবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে এই যে যে 80 ধারায় 81 ধারায় আপনাকে আরেকটা কথা এখানে বলতেছে। যেমন মেইন বইটা একটু খেয়াল করে দেখবেন, এই সবাই অ্যাটেনশন থাকেন ভাই, মোড়ামুড়ি করেন না। মেইন বই দেখবেন যে 81 ধারায় আপনাকে বলতেছে যে ওই যে বড় জাহাজ নোঙ্গর করতে যাইয়ে ছোট জাহাজকে ডুবাইতেছে, অপরাধ না, এটা কোনো অপরাধ হবে না। তারপরে হচ্ছে একটা বাড়িতে মনে করেন আগুন লাগছে, পাশের বাড়িতে যাতে আগুন না লাগে এই জন্য পাশের বাড়ির ঘর দুয়ার গুলো তুলে দিচ্ছে, এক্ষেত্রে কোনো অপরাধ এখানে হবে না, কেননা বড় দুর্ঘটনার আত্মসংস্করণ নীতি এই 81 ধারায় আপনাকে আলোচনা করছে। এগুলো আমরা পরে আবার পড়াবানি, সমস্যা নাই, জাস্ট রিভিশনটা দিচ্ছি আজকে আমরা। আর 1 তারিখ থেকে আমরা সাক্ষ্য আইনের নতুন ক্লাস শুরু করব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা জানবো প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে যে 82 ধারা ডলিন ক্যাপস, অর্থাৎ এখানে বলছে 9 বছরের কম বয়সী কোনো ব্যক্তির কোনো অপরাধী দণ্ডবিধি আইনে না, অর্থাৎ যে অপরাধীর বয়স 9 বছরের কম, বেসিক্যালি সে দণ্ডবিধি আইনে কি না, কোনো অপরাধ হবে নয়, আকারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ক্লিয়ার কিনা? আচ্ছা, পরবর্তী পরবর্তী বিষয়ে আমরা চলে যাব, সেখানে বলতে 83 ধারা 9 বছরের বেশি 12 বছরের কম। ভালো করে তথ্য মনে রাখবেন, 9 বছরের বেশি 12 বছরের কম, বুদ্ধির পরিপক্কতা থাকলে অপরাধ হবে, বুদ্ধির পরিপক্কতা না থাকলে অপরাধ হবে নয়, কারে না। 84 ধারায় বলতেছে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না, অর্থাৎ আপনি মাতাল, হ্যাঁ, আপনি মদ্যপান করে ফেলছেন, আপনি অপ্রকৃতস্থ, আপনি অসুস্থ, আপনি যে কাজই আমার মানুষ মারি ফেললো সেটা আপনার অপরাধ না। 85 ধারায় বলতেছে অনিচ্ছাকৃত ভাবে প্রমত্তাগ্রস্ত হয়ে, হ্যাঁ, এই যে এটা চালু করলো কেন, আপনাদের খালি আকাম, ভাল লাগে না ভাই, কারা এটা, ঠিক করেন, হোয়াইট বোর্ড চালু করছে। অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ এটা অপরাধ না। 85 ধারায় বলতেছে অনিচ্ছাকৃত ভাবে প্রমত্তাগ্রস্ত বা মদ্যপান করলে আপনি যদি কোনো অপরাধ করেন, দণ্ডবিধি আইনে আপনাকে অপরাধের দায় থেকে আপনাকে কি করা হয়েছে, বেসিক্যালি বলতেছে যে আপনাকে রক্ষা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, 86 ধারায় বলতেছে যে আপনি ইচ্ছাকৃতভাবে মদ্যপান করছেন, ইচ্ছাকৃতভাবে মাতালগ্রস্ত হয়েছেন, তারপরে হচ্ছে আপনি কোনো অপরাধ করবেন, অপরাধের দায় থেকে আপনি বাঁচতে পারবেন নয়, একারে না, অর্থাৎ আপনি যে অপরাধ করবেন আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন। ক্লিয়ার? 87 ধারায় কি বলছে বন্ধুরা? 87 ধারায় বলতেছে যে মূলত এটা আমরা খেলাধুলা দিয়ে মনে রাখবো, যে 18 বছরের ঊর্ধ্বে, কত বছরের ঊর্ধ্বে, 18 বছরের ঊর্ধ্বে মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করতে যাইয়ে কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না। যেমন মনে করেন অসি মানে তো বোঝেন, অসির থেকে মসি বড়, মসি মানে আসছে কলম, মসি মানে তরবারি, অর্থাৎ তরবারি খেলতে যাইয়ে একজনের তরবারি আঘাতে একজন মারা গেল বা কোনো জখম প্রাপ্ত হলো, ঠিক আছে, এক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ক্রিকেট খেলতে যাই বল লাগে মাথায় লাগে একটা প্লেয়ার মারা গেল, ব্যাট ছুটে কোনো ব্যক্তি মারা গেল, যদি আপনি ইন্টেনশনালি উক্ত কাজ না করেন সেই ক্ষেত্রে বেসিক্যালি এটা কি হবে না, কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। 88 ধারায় বলতেছে যে অনুমতি নিয়ে উপকার করতে যে সরল বিশ্বাসে কোনো ক্ষতি হয়ে গেলে বা কোনো অপরাধ হয়ে গেলে সেটাও কোনো অপরাধ হবে না। কিরকম? আমি ডাক্তারের কাছে গেলাম, বললাম যে ডাক্তার আমার তো পেট ব্যথা করে, আমারে বাঁচান। ডাক্তার কল যে পেট আপনার অপারেশন করতে হবে, অনুমতি দিলাম, করেন অপারেশন, গেলাম আমি মরিয়ে, এখানে ডাক্তারের কোনো অপরাধ হবে না। কত? 88। 89 ধারায় বলতেছে যে অভিভাবকের অনুমতি নিয়ে অথবা 12 বছরের কম বয়স যাদের কম কম তাদের প্রকৃত আইনানুগের অভিভাবকের অনুমতি নিয়ে উপকার করতে যে ক্ষতি হয়ে গেল বা কোনো অপরাধ সংঘটিত হয়ে গেল সেক্ষেত্রেও কোনো অপরাধ হবে না। আমি ডাক্তারের কাছে গেলাম, আমি অপ্রকৃতস্থ বা আমি অসুস্থ, সেক্ষেত্রে আমার বাপ বললো বা আমার ভাই বললো বা আমার কোনো অভিভাবক বললো যে স্যার আমার ছেলেরে বাঁচান, আমার ছেলে তো অসুস্থ, ডাক্তার কলেজে অপারেশন করতে হবে, অপারেশন অনুমতি তারা দিয়ে দিল, বাপ মা দিয়ে দিল বা অভিভাবক দিয়ে দিল, আমি গেলাম মরিয়ে, তাহলে এখানে ডাক্তারের কোনো অপরাধ হবে না। কয় ধারা? 89 ধারা। 90 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, অর্থাৎ বলতেছে যে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। অপ্রকৃতস্থ সম্মতি, ভয়ে সম্মতি,
বা 9 বছরের কম বয়স্ক সেই ব্যক্তির সম্মতি, হ্যাঁ, তারপর আছে বাধ্য হয়ে সম্মতি, হ্যাঁ, এই সম্মতি দিলে এটা গণ্য হয় না। কত ধারা? 90 ধারা। 91 ধারায় কি বলতেছে বন্ধুরা? 91 ধারায় বলতেছে যে 87, 88 এবং 89, এই তিনটা ধারার পরিপূরক হচ্ছে 91 ধারা। অর্থাৎ বলতেছে যে আমরা যে শিখেছি 87, 88, 89 ধারায় অনুমতি নিয়ে কাজ করলে দণ্ডবিধি আইনে অপরাধ হয় না, কিন্তু 91 ধারায় বলতেছে যে যে ক্ষেত্রে সম্মতি কোনো স্বতন্ত্র অপরাধের সৃষ্টি করে, সেই ক্ষেত্রে সম্মতির দোহাই দিয়ে কোনো কাজ করে অপরাধ করবেন, সেটা আপনার অপরাধ হিসেবেই গণ্য হবে। কিরকম? কোন একটা মেয়ে কলো যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে তুমি মিলামেশা করো, যৌন সঙ্গমন করো, কোনো সমস্যা নাই, পরবর্তীতে ওই মেয়ে ধর্ষণের মামলা করলো, তখন তুমি কথি পারবা না যে স্যার ওই মেয়ে তোমার অনুমতি দিছিল এই জন্য আমি করছি, তাহলে এটা স্বতন্ত্র অপরাধের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সম্মতি দিয়ে নিয়ে তুমি কাজ করছো, এই কথা কই তুমি বাঁচতে, অর্থাৎ তুমি অপরাধী হওয়া। ক্লিয়ার কিনা? কথা কি বুঝছেন নাকি বোঝেন না? যেমন একটা মেয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল ডাক্তার আমি তো অবৈধ গর্ভধারণ করছি, আমারে বাঁচান, আমার এই ইজ্জত থাকতেছে না, আমার সব পেটের সন্তান নষ্ট করেন। এখন ডাক্তার ভালো মনে করে গর্ভপাত করাই দিল, তাহলে ডাক্তার কিন্তু এখানে অপরাধী। ডাক্তার যতই কোক যে মেয়ে সম্মতি ছিল, সেই ক্ষেত্রে সে অপরাধী হবে। কেননা অবৈধ গর্ভপাত করে যদি ওই মেয়ে জীবন রক্ষার্থে করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা অপরাধ হয় না। আমার তোমরা বুঝতেছো ভাই? আমরা একটু ব্যাখ্যামূলক আজকে রিভিশন দিচ্ছি। আচ্ছা, 91, 92, 92তে আপনাকে বলতেছে মেয়েরও অপরাধ, মেয়ের অপরাধ হবে না, মেয়েরও অপরাধ হবে, মেয়েও ওই 312তে অপরাধী। আচ্ছা, দণ্ডবিধি 312, গর্ভপাত করালে। আচ্ছা, 92 ধারায় বলতেছে যে অনুমতি ব্যতীত উপকার করতে যে সরল বিশ্বাসে ক্ষতি হয়ে গেলে সেটাও অপরাধ হবে না। কিরকম? মনে করো আমি অ্যাক্সিডেন্ট করছি রাস্তায়, এই পথচারীরা মনে করো ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলের ডাক্তার কাছে এই মুহূর্তে অপারেশন দরকার না, রুগীকে বাঁচানো যাবে না, ডাক্তার সরল বিশ্বাসে আমারে বাঁচানোর জন্য অপারেশন করলো, আমি গেলাম মরিয়ে, তাহলে ডাক্তারের এক্ষেত্রে কোনো অপরাধ হবে না। কয় ধারা? 92 ধারা। বন্ধুরা কি বুঝছেন? এই যে 87, 88, 89 এবং 92, এই তিনটে ধারা কিন্তু অনুমতির খেলা, মানে কোনটায় কি বলছে এটা ভালো করে বুঝে নেবেন, আমি বারবার বলছি এগুলো। আচ্ছা, 93 ধারা বলতে সরল বিশ্বাসীকৃত কোনো যোগাযোগ অপরাধ না। 94 ধারায় বলতেছে যে আপনার ওই ডকটেইন নীতি বলতে বোঝাচ্ছে, আপনাকে এখানে বলতেছে যে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত, হ্যাঁ, ইনস্ট্যান্ট যদি আপনাকে কোনো কাজ করতে বাধ্য করে, সেই ক্ষেত্রে সেটা কোনো অপরাধ হবে না, অন্য ক্ষেত্রে এটা অপরাধ হিসেবেই গণ্য হবে। উদাহরণ দিলে বুঝবেন। কিরকম? একজন ডাকাত এসে কলো যে তুই রহিমের বাড়ির তালা খুলে দে, না তোর এখনই মারি ফেলাবো, তার বাড়িতে আমরা ডাকাতি করবো, তাহলে তুমি তালা খুলে দাও, কারণ তোমার এখানে তো তোমার ডাকাতটা তোমার খুনের ভয় দেখাইছে, তাহলে তোমার এটা কোনো অপরাধ হবে না। কিন্তু তুমি যদি দড়ি ছিঁড়ে যাই ডাকাতদের সাথে পরামর্শ করো বা ডাকাতদের সাথে যোগাযোগ করো যে ভাই আমার কিছু করিস না, তোদের ডাকাতি কাজে আমি সহায়তা করবানি, আমার বাড়ি ডাকাতি করিস না বা আমার কোনো ক্ষতি করিস না, আমি রহিমের তালা খুলে দিই, চলেন যাই, আমি সাথে যাচ্ছি, তুমি যদি ইচ্ছাকৃত হয়ে যায় এই কাজ যদি করো, হ্যাঁ, তাহলে তুমি এই ক্ষেত্রে অপরাধের দায় থেকে তুমি ডাকাতির সহায়তা করছো বলেই গণ্য হবে। তাহলে 94 ধারায় কি কইছে? কইছে যে খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে, ঠিক আছে কিনা, যদি তুমি বাধ্য হয়ে কোনো কাজ করো সেক্ষেত্রে অপরাধ হবে না। বাধ্যবাধকতা নীতি, বাধ্যবাধকতা নীতি হচ্ছে দণ্ডবিধি রিটেনে আসতে পারে যে বাধ্যবাধকতা নীতি ব্যাখ্যা করো, আসতে পারে না 5 মার্কের। এখন তুমি যদি নাই জানো যে বাধ্যবাধকতা নীতি কোন ধারা, তাহলে কি পড়বা? এই 94 ধারায় বলতেছে ডকটেইন নীতি বা বাধ্যবাধকতা নীতি, সেটা হচ্ছে দণ্ডবিধির এই 94 ধারা। 95 ধারায় বলতেছে সামান্য ক্ষতিকারক কাজ দণ্ডবিধি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে, নয় কারে না। 96, 97 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, অর্থাৎ বলতেছে যে নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে মারাত্মক আক্রমণের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। ঠিক আছে কিনা? হ্যাঁ। এবারে 98 ধারায় বলতেছে অপ্রকৃতস্থ বা ইনটক্সিকেটেড ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ থাকবে। অর্থাৎ যেমন পাগল আপনারে আক্রমণ করলো, এখন পাগলের বাঁশের বাড়ি খাই কি আপনি মরে যাবেন? না, আপনি মরবেন না। এই ক্ষেত্রে বলতেছে যে পাগল লোকের কাজের বিরুদ্ধে বা অপ্রকৃতস্থ যে সকল ব্যক্তি আছে তার কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে কিনা? এটা আপনাকে বলতেছে 98 ধারায়। 99 ধারায় বলতেছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত বা আছে বাধ্যবাধকতা, অর্থাৎ সীমা। এখানে বলতেছে যে সরকার পদাধিকার বলে সরকারি কর্মচারীর সরল বিশ্বাসে সম্পাদিত কার্য মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য না থাকলে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। 2 নম্বরে বলতেছে পদাধিকার বলে সরকারি কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য মৃত্যু বা গুরুতর জখমের মানে সম্ভাবনা না থাকলে
আপনি আত্মরক্ষার অধিকার করতে পারবেন না। তিনি বলতেছে আত্মরক্ষার যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ততটুকু করতে পারবেন। চারি বলতেছে যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। 100 ধারায় বলতেছে যে 99 ধারা শর্ত সাপেক্ষ, অর্থাৎ 99 ধারা শর্তের মধ্যে যদি না পড়ে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে দণ্ডাহ নরহত্যাকে বৈধ করা হয়েছে। কিসের জন্য? দেহ রক্ষার্থে। 1 নম্বরে বলতেছে যে এমন আঘাত যে আঘাত প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য। 2 নম্বর বলছে এমন আঘাত যে আঘাত প্রতিহত না করলে গুরুতর জখমের সম্ভাবনা আছে। গুরুতর জখম কোনটা? ওই যে দণ্ডবিধি 320 ধারায় যা 8 প্রকারের গুরুতর আঘাতের কথা কইছে, ও যে কোনো একটা আঘাত ঘটে যাইতে পারে। 3 নম্বরে বলতে ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। 4 নম্বরে বলতেছে অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। 5 নম্বরে আপনাকে বলতেছে যে আপনার কি বলতেছে যে এমন ভাবে আটকিয়ে রাখা হয় যে ক্ষেত্রে আপনার কি হয়, বলতেছে যে আপনার আহ, মানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভে সে অসমর্থ হয়। এই পাঁচটি, পাঁচটি না 6টি, কয়টা হলো ভুলে গেল নাকি আমার নাকি? ও, কাম লালসা বাদ গেছে, 4 নম্বরে কাম লালসা বাদ গেছে, সরি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা অপরাধ হিসেবে গণ্য হবে। ঠিক আছে কিনা? 6টাই। আচ্ছা। আর 101-এ বলতেছে দেহ রক্ষার্থে যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকুই করবেন, এর বেশি আপনি করতে পারবেন না। আপনারা কেউ থাপ্পড় মারছে, আপনি তারা থাপ্পড় মারলেন। কারণ আপনারা কেউ থাপ্পড় মারছে, আপনি তারা গুলি করে মারি ফেললেন, আপনি খুন করছেন, ডাইরেক্ট খুন, আপনি মানুষ মারি ফেলাইছেন। আর 102-এ বলতেছে দেহ রক্ষার্থে আত্মরক্ষার অধিকার যতটুকু প্রয়োজন, মানে যখন শুরু হবে তখনও আপনার অধিকার শেষ হবে, যখন আপনার অধিকার শেষ তখনও তার অধিকার শেষ। ঠিক আছে কিনা? অর্থাৎ আপনার প্রতি যখন আক্রমণ শুরু হবে আপনিও দেহ রক্ষার ততটুকু অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। 103টা খুবই গুরুত্বপূর্ণ। সম্পত্তি রক্ষার্থে 99 ধারা শর্ত সাপেক্ষে নিম্নলিখিত 4টি অবস্থায় আপনি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। বন্ধুরা, আমরা পুরো দণ্ডবিধি আইনের ক্লাসটা রিভিশন দিচ্ছি, একটু মনোযোগী হন ভাই। আর এই ক্লাসটা সবাই বারবার সূচি আকারে, সাইফুল তোমার একটা দায়িত্ব দেই, তুমি আজকের ক্লাসটা অবশ্যই অডিও করবা এবং কি করবা, এটা আছে ভিডিও করে দাও, এটা বারবার শুনলে এই দণ্ডবিধি ক্লাসটা আমাদের রিভিশন হতে থাকবে। দণ্ডবিধি ক্লাসটা আবার পড়াবো, আমার তখন ব্যাখ্যামূলক পড়াবো, জাস্ট রিভিশন আজকে। আচ্ছা, 4টি অবস্থা কি? দস্যুতা, রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ। 3 নম্বরে বলতেছে এমন ইমারত, তাঁবু বা জাহাজে অগ্নিসংযোগ করলে যেখানে আপনার মানুষের সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহৃত হয়। আর 4 নম্বরে বলতেছে চুরি, ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অথবা চোর যদি ঘরের মধ্যে প্রবেশ করে এমন ভয় বা আতঙ্ক সৃষ্টি করে যা প্রতিরোধ না করলে মৃত্যু অনিবার্য, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আপনি মৃত্যু ঘটাতে পারবেন। সম্পত্তি রক্ষার্থে মোট 4টি অবস্থায় মৃত্যু ঘটানো যায়। ক্লিয়ার? এরপরে চলে যাবো হচ্ছে আপনার 105-এ, 104, অর্থাৎ সম্পত্তির প্রতি আক্রমণ যতটুকু ক্ষতি বা আঘাত করা প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন। ঠিক আছে কিনা? এর বেশি আপনি করতে পারবেন না। কিরকম? মনে করেন আপনার গরু একজন নিয়ে যাচ্ছে, আর আপনারে দেখিয়ে মনে করেন যে আপনার এই গরুটা মনে করেন যে রাখি সে দৌড় দিল, তাহলে আপনি কি তারা মারি ফেলবেন? তারা মারি ফেলতেন, অর্থাৎ গরু পাইয়ে গেছেন, আপনার কোনো কাজ নাই। আর 105-এ বলতেছে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষা আরম্ভ এবং স্থিতিকাল। 101 এবং 104 একই। 101 হচ্ছে দেহের ক্ষেত্রে, 104 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। আপনারা কি অ্যাটেনশন আছেন ভাই? সবাই পড়েন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আচ্ছা, আমরা চলে যাবো এখন 106 ধারায়। নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়। কিরকম? তোমরা সবাই আমারে আক্রমণ করছো যে আলামিন স্যার আজকে মারিয়ে ফেলাবো, হ্যাঁ, এরকম কেউ করবেন নাকি আবার? তাহলে আমি নিজে বাঁচার জন্য যদি আপনাদের গুলি করি, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি কোনো নিরপরাধ ব্যক্তি থাকে যে আমাকে আক্রমণ করেনি, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই আমার কোনো অপরাধ এখানে হবে না। 105 বাদ গেছে, তাই না? 105 হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে রক্ষা করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আরম্ভ স্থিতি, অর্থাৎ 102 এবং 105 এক। 102 হলো দেহ রক্ষার্থে, 105 হচ্ছে সম্পত্তি রক্ষার্থে। সম্পত্তি রক্ষার্থে 4টা পয়েন্ট আছে। আমার মনে আছে প্রশ্ন 5 মার্কে আউট করে দিলাম আমি, যে সম্পত্তি এবং দেহ রক্ষার্থে আত্মরক্ষা আরম্ভ স্থিতিকাল ব্যাখ্যা করো। কেউ কারো গাইড দেখে লিখবেন না, অবশ্যই হ্যান্ডবুকের মতো করে লিখতে হবে। সম্পত্তির চুরির বিরুদ্ধে, দস্যুতার বিরুদ্ধে, অপরাধমূলক অনধিকার প্রবেশের বিরুদ্ধে এবং রাত্রেবেলায় শীতল চুরির বিরুদ্ধে। ঠিক আছে কিনা? 105 ধারা এবার পরীক্ষায় আসবে। প্রশ্ন আউট করে দিলাম, জান। 1 বছর আগে প্রশ্ন আউট, 105 ধারা পরীক্ষায় আসবে। আবার পড়াবানি, এটা ওইভাবে পড়তে হবে।
আচ্ছা, একসাথে হচ্ছে অপরাধের সহায়তা, এটা জানেন অ্যাবেটমেন্ট। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ করার জন্য উস্কানি দেয়, প্ররোচনা দেয় বা ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপরাধে সহায়তা করছে বলে গণ্য হবে। আর 108-এ বলতেছে দুষ্কর্মের সহায়তাকারী, অর্থাৎ একজন ব্যক্তি 5 ভাবে দুষ্কর্মের সহায়তা করতে পারে। 109-এ বলতেছে যে অপরাধের সহায়তার শাস্তি, অর্থাৎ দণ্ডবিধি আইনে কোনো সহায়তার শাস্তি উল্লেখ থাকলে ওই শাস্তি তার হবে। কিন্তু দণ্ডবিধি আইনে সহায়তার শাস্তি যদি উল্লেখ না থাকে, তাহলে মূল অপরাধের যে শাস্তি, সহায়তাকারেরও সেম একই শাস্তি হবে। চাঁদনি খাতুন, তুমি 5 মিনিট দাঁড়াই থাও, 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করো। আমি যেগুলো বলতেছি যে ইম্পর্টেন্ট যেগুলো আসবে, সবই কি আসবে বোকা? যেগুলো আসবে এগুলো অবশ্যই আসবে, একটা দুটো বাদ যাবে, ঠিক না? তুমি মানে এ মানে নতুন পড়তেছে, আমাদের এখানে নতুন মুরব্বী নাকি? তাহলে তুমি পড়েই দেখো, কথা কাজে মিল পাও কিনা দেখো, ঠিক আছে? কথা কাজে মিল পাও কিনা দেখো। যদি আমাকে আছে আপনার 120-এর এখানে আপনাকে বলতেছে যে আপনার অপরাধের সহায়তা, ঠিক আছে, সরি, আরে অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেন্সি, এটা পরীক্ষা আসবে, লিখে রাখেন। এটাও পরীক্ষা আসবে, ঠিক আছে? এই বছর, গত বছর বলছিলাম আসবে, আইছে। এই বছরও দেখবেন হয়তো আমরা আমরা এএসআই টা পাবো, এটা কনস্টেবলদের মনে হয় এই বছর আইছে এটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব দণ্ডবিধি আইনের ওই যে আরে কি বলে ওটা, এই গণশৃঙ্খল, জনশৃঙ্খল পরিপন্থী যে অপরাধগুলো, বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গা, মারামারি। তবে আমার কাছে মনে হচ্ছে বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গার এই পার্টটা গুরুত্বপূর্ণ। বেআইনি সমাবেশ কাকে বলে? যদি কোনো 5 বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত যে কোনো একটা কাজ করে, তখন তারা বেআইনি সমাবেশ করছে বলেই গণ্য হবে। 1 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখানো। 2 নম্বর হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। 3 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীকে কোনো আইনানুগ কাজ করা থেকে বিরত রাখা। 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি 4 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না সেই কাজ করতে তাকে জোর করে করানো। আর 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার, পানি বাজির অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা, ঠিক আছে কিনা? 144-43 আছে বেআইনি সমাবেশের শাস্তি। 44 আছে মারাত্মক সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি, 2 বছরের কারাদণ্ড। আর 146-এ দাঙ্গার সংজ্ঞা, 47-এ দাঙ্গার শাস্তি, 148-এ মারাত্মক সজ্জিত অংশগ্রহণ করার শাস্তি, 3 বছরের কারাদণ্ড। বিশেষ করে তোমরা এই 144 এবং 148, এই দুটো ধারার শাস্তি ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দণ্ডবিধানের 149 ধারা, যেখানে বলতেছে নিম্নলিখিত কাজ যদি 5 বা অধিক ব্যক্তি করে, তারা সবাই বেআইনি সমাবেশ সদস্য হিসেবে গণ্য হবে এবং তারা এই ধারা মোতাবেক তারা এখানে অভিযুক্ত হবে, অর্থাৎ বেআইনি সমাবেশের জন্য অভিযুক্ত হবে। 1 নম্বর হচ্ছে 5 বা অধিক ব্যক্তি হতে হবে, তারা সেখানে সবাই উপস্থিত থাকতে হবে, তারপরে তারা সমাবেশের কথা তারা আগের থেকে জানতো, তারপরে হচ্ছে আপনার তারা সেখানে অংশগ্রহণ করেছিল, তাদের আপনার তারা সেখানে আপনার ভাঙচুর করেছিল, ছত্রভঙ্গর নির্দেশ দেওয়ার পরেও তারা সেখানে অবস্থান করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধি আইনের 149 ধারা মোতাবেক বেআইনি সমাবেশের অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যায়। ক্লিয়ার? আচ্ছা, 152-তে বলতেছে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দান করার শাস্তি, দাঙ্গা। আর 157 ধারা বলতেছে বেআইনি সমাবেশের অপরাধীদেরকে আশ্রয় দানের শাস্তি। ঢাকায় মনে করো যে সমাবেশ হবে, মাগুর একটা লোকজন যাইয়ে ক নামক ব্যক্তির বাসায় যে আশ্রয় নিছে, তাহলে ক নামক ব্যক্তির বাসায় যে আশ্রয় নিছে, ক নামক নেতা 57-তে অপরাধী। আর যারা ভাড়াটিয়া হয়ে যারা মাগুর একটা ঢাকায় গেল, এই ভাড়াটিয়া হওয়ার শাস্তি হচ্ছে 158। লিখে রাখেন, মারামারি পরীক্ষায় কনস্টেবল এবার পাবেন। মারামারি কাকে বলে? মারামারির উপাদান লেখো। মারামারি হচ্ছে 2 বা অধিক ব্যক্তি প্রকাশ্যে স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে সেটা মারামারি। মারামারির শাস্তি হচ্ছে 1 মাসের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, 100 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধানে। শাস্তি সহকারে মুখস্থ করবা এটা। ক্লিয়ার? এখন চলে যাব আমরা দণ্ডবিধি আইনের 166 ধারায়। সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করলে তার শাস্তি, অর্থাৎ তুমি একজন, তোমার যা দায়িত্ব তুমি সেটা পালন করো নাই। 167 ধারায় বলতেছে সরকারি কর্মচারী ভুল রেকর্ড বা নথি প্রস্তুত করলে তার শাস্তি। 168-তে সরকারি কর্মচারী কি করতেছে? আপনার অবৈধ ব্যবসা বাণিজ্য করলে তার শাস্তি। 169-এ সরকারি কর্মচারী অন্যায়ভাবে কোন নিলামে অংশগ্রহণ করলে তার শাস্তি। 170 ধারা খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি সরকারি কর্মচারী না হয়ে সরকারি কর্মচারীর পরিচয় দেয় কোনো অপরাধ করার জন্য, আমি সাব ইন্সপেক্টর অমক বলছিলাম, তখন 170 অপরাধী। 171-এর ধারায় বলতেছে অবৈধভাবে বা অন্যায়ভাবে সরকারি কর্মচারীর পোশাক বা পোতাক পরিধান করা। কনস্টেবল এএসআই এর পোশাক পরলো, এএসআই সাব ইন্সপেক্টরের পোশাক পরলো, অথবা একজন পাবলিকই যদি সাব ইন্সপেক্টরের পোশাক পরে,
সেক্ষেত্রে 171 অপরাধী। তাহলে সরকারি কর্মচারী যে পদের না, সেই যদি সেই পদ ধারণ করে, তাহলে সেও ওই ধারায় অপরাধী। আবার পাবলিকও যদি, সে যদি সেই পদ ধারণ করে, অর্থাৎ সাব ইন্সপেক্টরের পোশাক পরে, ইন্সপেক্টরের পোশাক পরে, এসপির পোশাক পরে, ঠিক আছে কিনা? আমাদের থানায় একজন ওয়ারেন্ট আছে, গেছিলাম, একজন কয়, এ বলে মেজর সাজে, বলে মেজর, ওকে আমি মেজর অমুক, ঠিক আছে কিনা? সরকারি কর্মচারীর পরিচয় দেওয়া যাবে না, অর্থাৎ এটা করলে 171। বিশেষ করে 170, 171 লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, লাল কালি দাঁড়ায় রাখো ভাই। যেটা বলবো যে ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং এটা 100% ইম্পর্টেন্ট। ডেকোরেটেড উইথ র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক পরিধান করা, পোশাক পরিধান করা। হ্যাঁ, তুমি নিজেকে কি করলা, একজন সিভিল সার্জনের পোশাক অ্যাপ্রন পরিধান করলা, যে তুমি একজন ডাক্তার, তাও তুমি 171 অপরাধী। ক্লিয়ার? শুধু যে পুলিশের পোশাক পরলে এরকম না, ডেকোরেটেড উইথ র্যাঙ্ক, অর্থাৎ যে কোনো সরকারি কর্মচারীর পোশাক প্রতীক পরিধান করলে, পোশাক পরলে বা র্যাঙ্ক পরিধান করলে, সেই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বন্দুক গেলাম? আচ্ছা, 172 থেকে 190 ধারা পর্যন্ত বেসিক্যালি আপনাকে আলোচনা করছে যে সরকারি কর্মচারীর কর্তৃত্ব অবমাননা সংশ্লিষ্ট বিষয়। সবগুলো তো পড়বো না, পড়লে ক্লিয়ার করতে পারবো না। আচ্ছা, কথা কেন না। 174-এ বলতেছে সমন করলে তার শাস্তি। 175-এ বলতেছে সরকারি কর্মচারীর নিকট দলিল দেওয়ার কথা, দলিল দিল না, তার শাস্তি। 176-এ বলতেছে বাধ্য ব্যক্তিরা সরকারি কর্মচারীকে তথ্য দেওয়ার কথা, তথ্য দেন না, তার শাস্তি। 177 ধারায় আপনাকে বলতেছে সরকারি কর্মচারীর নিকট অসত্য তথ্য সরবরাহ করার শাস্তি। 179-তে বলতেছে সরকারি কর্মচারীর প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য, আপনি প্রশ্নের উত্তর দিলেন না, আপনি তার শাস্তি, ঠিক আছে কিনা? 180-তে বলতেছে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য, আপনি স্বাক্ষর করলেন না, আপনি তার শাস্তি। মামলা করতে আইছেন, পুলিশ কাছে যে আপনি এজাহারে স্বাক্ষর করেন, আপনি করলেন না, আপনি এইটাই অপরাধী, ঠিক আছে কিনা? 164 দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট বলল স্বাক্ষর করেন, আপনি করলেন না, আপনি 180-তে অপরাধী। 182-তে বলতেছে অপর কোনো ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে সরকারি কর্মচারীর নিকট মিথ্যা সংবাদ পরিবেশন করার শাস্তি। আমি শ্রীপুর থানার ওসিরে ফোন দিলাম, স্যার রহিমের বাড়িতে গাঁজা আছে, আপনি আসেন, দলবল নিয়ে আসেন। আসলে গাঁজা নাই, আমার উদ্দেশ্য হচ্ছে রহিমের বাড়িতে আসবে, রহিম একটু বেজ্জতি হবে, হ্যাঁ, রহিম পুলিশ আসি তার একটু হয়রানি করবে, আমি খুশি হব। তাহলে আমি যদি এই আকাম করি, তাহলে 182-তে আমি অপরাধী। 999-এর সংবাদ, যেটা বেশিরভাগই ভুয়া এবং বানোয়াট, কথা বুঝছেন? সেদিনকে ফোন দিয়েছে একজন, যে আমার ডিউটি অফিসার, রাত 2:30-র সময়, 3টের সময়। আচ্ছা স্যার, আমি তো পাশের বাড়িতে আছি, ঘুমাতে পারতেছি না, আমার পাশের বেডের একজন কি করতেছে, জোরে জোরে গিটার দিয়ে গান বাজাচ্ছে। তা আমি বললাম যে এই মুহূর্তে কি তাহলে আমি কি পুলিশ পাঠাই দেবো, নাকি আপনি কন্ট্রোল করতে পারবেন? আগে না স্যার, আমি বলতেছি দেখি কি করি, আপনাদের আশা কি করা লাগবে না, এই হলো। তারপর 999 ফোন দিল কিসের জন্য? মানে তালে কামড়াই খালি আগে, বুঝছেন? পুলিশ কি, এই শোনেন, যেটা বাস্তব, পুলিশ কি কারো বাড়ি বাড়িতে নিরাপত্তা দেওয়া সম্ভব ভাই? এটা কি সম্ভব? কথার কথা কোনটা? ভারত হচ্ছে 186, সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধা দান করা। হ্যাঁ, আমি কোথাও আসামি ধরতে গেছি বা কোনো আইনানুগ কাজ আমি করতেছি, আমার বাধা বাধা দিলেন, ঠিক আছে কিনা? 186-তে অপরাধী। যেমন আজকে একটা ঘটনা দেখছেন, ওই যে আসামি ছিনিয়ে নিয়ে গেল, তাহলে যারা আসামি ছিনিয়ে নিয়েছে তাদের শাস্তি 225, আর আসামির শাস্তি 222, ঠিক আছে কিনা? এবং 186 ধারাও কিন্তু ওখানে দেওয়া যাবে। আর সরকারি কর্মচারী ওই এএসআই, মানে এসআই ছিল উনি, দুইজন পালাইছে আর অফিসারে থুয়ে, ঠিক আছে কিনা? এরকম করা যাবে না। শোনেন, আমরা যারা কনস্টেবল আছি, এসআই আছি, সাব ইন্সপেক্টর আছি, সবাই তো আর সমান না। একটা অফিসার বিপদে পড়লে কাউ ফেলে রেখে আসবেন না, এটা ভালো কাজের পরিচয় না, ঠিক আছে কিনা? যদি ওখানে নাকি আরো দুজন ছিল, সেক্ষেত্রে আপনি তারা যে রাখি, তারা যে মারি ফেলতো, কি করতেন ভাই বলেন? এটা করবেন না, এটা আমিও করি না এবং কেউ করবেন না। থাকবেন বা যা আছে কপালে তাই হবে, কিন্তু একজন অফিসারের থুয়ে আপনি পলাই চলে এসেছেন, এটা কেমন হইলো? ওই ফেসবুকে দেশে, আমি তো দেখি না সত্যি কিনা মিথ্যা। তাহলে এই যে যে আঘাত করলো, তাহলে যদি সাধারণ আঘাত করে 332, আর সরকারি কর্মচারী গুরুতর আঘাত করলে, অর্থাৎ দণ্ডবিধি 320 যে আঘাতের 8টা শ্রেণী আছে, সেই আঘাত করলে ওই সকল ব্যক্তি 333 অপরাধী। ক্লিয়ার? আচ্ছা, তোর মধ্যে গেলাম, মন থাকে না। 188, এবার আছে 188, জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তি। অর্থাৎ সরকারি কর্মচারী একটা আদেশ জারি করছে, 144 জারি করিয়াছে, 145 জারি করিয়াছে, সেই আদেশ আপনি অমান্য করছেন, 188-তে অপরাধী। 187 হচ্ছে সরকারি কর্মচারীকে সাহায্য না করার শাস্তি। অর্থাৎ 42 ধারায় আপনার কাছে সাহায্য, আসামি গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে সাহায্য করতে আপনি বাধ্য, আপনি সাহায্য করলেন না, আপনাকে বলা হচ্ছে যে এই 187-তে আপনার অপরাধী। কথা বেশি বাড়াবো না। 191-তে মিথ্যা সাক্ষ্য, 192-তে মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন, 193-তে মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন এবং সাক্ষ্যদানের শাস্তি। 201-এ হচ্ছে অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে আলামত গুম করা, নষ্ট করার শাস্তি। 204-ই হচ্ছে সরকারি কর্মচারী বিচার বিভাগীয় ক্ষেত্রে
যে নথিগুলো উপস্থাপন করতে হয় সেগুলো ছিঁড়ে ফেলা, নষ্ট করে ফেলা, পাঠের অযোগ্য করে ফেলার শাস্তি। এজাহার ছিঁড়ে ফেললে 204 অপরাধী, ঠিক আছে কিনা? জব্দ তালিকা ছিঁড়ে ফেললে 204 অপরাধী, কমান্ড সার্টিফিকেট ছিঁড়ে ফেললে 204 অপরাধী, ক্লিয়ার কিনা? চার্জশিট ছিঁড়ে ফেললে 204 অপরাধী। হ্যাঁ। আর এই কাম যদি কোনো পুলিশ করে, পুলিশ আইনের 7, 59, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যা ভয় কারেবে। ক্লিয়ার? এখন চলে যাবো আমরা 211, ফৌজদারি মিথ্যা মামলা দায়ের করার শাস্তি। 212 হচ্ছে অপরাধীকে আশ্রয় দান করার শাস্তি, যে কোনো অপরাধী। 213 টাকা খাইয়ে আসামিকে ছেড়ে দেওয়ার শাস্তি। 214 যে ব্যক্তি টাকা দিল সেই ব্যক্তির অপরাধ। 215 চোরাই মাল উদ্ধার করে দেবে, এসআই কল মোবাইলটা উদ্ধার করে দিবানি, আড়াই গেছে 5,000 টাকা দিও, তোমার গরু আড়াই গেছে টাকা দিয়ে উদ্ধার করে দিবানি, এই কাম করলে 215-তে আপনি অপরাধী। 216-তে কি বলতিছে? বলতিছে যে এই হাজত থেকে পলাতক ব্যক্তিকে আশ্রয় দানের শাস্তি 216, এবং পরোয়ানাভুক্ত আসামিকে আশ্রয়দানের শাস্তি 216, ঠিক আছে কিনা? আর 216 কতে বলতেছে দস্যুতা বা ডাকাতি করছে বা করিয়ে আইছে এমন ব্যক্তিকে আশ্রয়দানের শাস্তি 216, 216 ক, ঠিক আছে? তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। স্বামী দস্যুতা বা ডাকাতি করে আইছে, স্ত্রী বাড়ি বাড়ি এসে ঘুমাইছে, অপরাধী না। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাব দণ্ডবিধি আইনের অধীনে আপনার 217 এবং 218, ওই যে মামলা না নেওয়া এবং ভুল রিপোর্ট আগেই পড়াইছি আমরা। 219-এ আপনাকে বলতেছে যে একজন পুলিশ অফিসার বা সরকারি কর্মচারী বিচার বিভাগীয় ক্ষেত্রে ভুল রিপোর্ট প্রণয়ন করার শাস্তি। হ্যাঁ, অর্থাৎ আপনি টাকা খায় ফাইনাল রিপোর্ট দিয়েছেন, টাকা খায় চার্জশিট দিয়ে দিয়েছেন। 219। 220 হচ্ছে বিচার বিভাগীয় ক্ষেত্রে একজন আসামিকে অন্যায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার শাস্তি। 220 যে অপরাধী না তাকে ধরিয়ে আছে, ধরে আদালতে পাঠাই দিয়েছেন, আপনি 220 অপরাধী। 221 পুলিশ একজন আসামিকে ধরবে, এটাই আইনের বিধান, কিন্তু আসামি চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি ধরতেছেন না, 221 অপরাধী। তারপরে দণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে, আপনি ধরতেছেন না, 222 অপরাধী। 223 আসামি ধরছেন, ভালো কথা, আপনার দায়িত্ব কর্তব্য অবহেলায় আসামি কাছে চলিয়ে আপনার অপরাধ, আপনি পুলিশ, আপনার অপরাধ। 223 আসামি যদি পলায়ন করে, পলায়নের চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার দণ্ডবিধি আইনের বেসিক্যালি আপনাকে বলতেছে এই যে কি বলে এই কি 200, 200, 200, 224, 225 হচ্ছে আসামি ব্যতীত অন্য কোনো আত্মীয় স্বজন যদি আসামি গ্রেপ্তার বাধা দেয়, আসামি ছিনিয়ে নেয়, তার শাস্তি 225। 268-তে হচ্ছে আপনার গণ উপদ্রব, 290-তে গণ উপদ্রবের শাস্তি। 295 থেকে 298 হচ্ছে ধর্ম সংশ্লিষ্ট অপরাধের কথা আপনাকে বলা হয়েছে এখানে, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে 299 থেকে 318, এখানে মানব জীবনের বিরুদ্ধে অপরাধগুলো আছে, মানব জীবন, ঠিক আছে কিনা? আর 319 থেকে 377 পর্যন্ত মানব দেহের বিরুদ্ধে বিভিন্ন অপরাধগুলো এখানে আলোচনা করছে। 299-তে অপরাধজনক নরহত্যা, 300-তে হচ্ছে খুন, তারপর হচ্ছে 302-এ খুনের শাস্তি, 303-এ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি যদি খুন করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 304-এ অপরাধজনক নরহত্যার শাস্তি, 304-এর কতে অবহেলায় মৃত্যুর শাস্তি, 304-এর খতে গাড়ি ঘোড়া চালিয়ে কাউকে মেরে ফেললে তার শাস্তি, 305-এ হচ্ছে 18 বছরের কম বয়সে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে তার শাস্তি, 306-এ 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে, সে ব্যক্তি মারা গেলে তার শাস্তি, যে সহায়তা করে তার শাস্তি। 307-এ অ্যাটেম্প টু মার্ডার, অর্থাৎ খুনের চেষ্টার শাস্তি, খুনের উদ্যোগ গ্রহণের শাস্তি, কাউকে মারার জন্য মরুভূমিতে ফেলাই দিয়েছেন, 307-এ আপনি অপরাধী। এমন কোপ মারছেন, কোপ মনে করেন লাগলে আপনার মাথা হয়ে যেত, ঠিক আছে কিনা? এই ধারায় অপরাধী। হ্যাঁ, 307-এ অপরাধী। 309 আছে, খুব দাগায় রাখেন, 309 খুবই গুরুত্বপূর্ণ, আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করার শাস্তি। শাস্তি মনে রাখবেন যে 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড। 1 বছর না, কত বছর ভাই, ঠিক আছে কিনা? হ্যাঁ, 1 বছর না, 300, 1 বছরই, হ্যাঁ, 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড, এর শাস্তি মুখস্থ রাখবেন। আচ্ছা, 310-এ ঠগ, 311-তে ঠগের শাস্তি, 312-তে হচ্ছে যে অ্যাবর্ষণ করার শাস্তি, 313-তে হচ্ছে অনুমতি ব্যতীত অ্যাবর্ষণ, 314-তে হচ্ছে অ্যাবর্ষণ করতে যে মারি ফেলানোর শাস্তি, ঠিক আছে? 319-এ সাধারণ আঘাত, 320-এ 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাতের কথা বলা হয়েছে। এই 8 শ্রেণীর আঘাত সবাই তোমরা মুখস্থ করে ফেলবে, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই 8 শ্রেণীর আঘাত মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বর আছে পুরুষত্বহীনকরণ, 2 নম্বর আছে দুটি চোখের যে কোনো একটি দৃষ্টিশক্তি রহিতকরণ, 2 কানের যে কোনো একটি শ্রবণ শক্তি রহিতকরণ, যে কোনো অঙ্গের অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থের শক্তি সময়ের বিনাশকরণ করা, হাড় ভাঙ্গা বা দন্ত ভাঙ্গা। এরপরে বলতেছে এমন আঘাত যা জীবন বিপন্ন করে বা 20 দিন পর্যন্ত কোনো ব্যক্তিকে সাধারণ কাজকর্ম করতে দেয় না, এই আঘাতকে গুরুতর আঘাতের কথা বলছে। ক্লিয়ার? 326-এ গুরুতর আঘাতের শাস্তি। 330-এ আপনাকে বলতে সরকারি কর্মচারী
কোনো স্বীকারোক্তি আদায় করার জন্য অথবা সম্পত্তি প্রত্যাবর্তন করার জন্য যদি আপনাকে কি করে, আপনাকে এই আঘাত দেয়, সেই ক্ষেত্রে 330। আর এই কাজে সরকারি কর্মচারী যদি গুরুতর আঘাত করে কাউকে, রিমান্ডে নিয়ে বড় পাবেন গেলাইছে 331 সরকারি কর্মচারী অপরাধ। আর সরকারি কর্মচারী আপনি আঘাত করছেন 332, সরকারি কর্মচারী আপনি গুরুতর আঘাত করছেন 333। হ্যাঁ, বুঝতেছেন কথা? এরপরে খুবই গুরুত্বপূর্ণ লেখালেখি পরীক্ষা আসবে 339 থেকে 345। 339 অবৈধ বাধা, অর্থাৎ যেদিকে যে ব্যক্তি যাওয়ার আইনগত অধিকার আছে সেই দিকে যেতে অন্যায়ভাবে বাধা দিলে তাকে অবৈধ বাধা বলে। শাস্তি 341। অবৈধ অবরোধ 339, 340 বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে তখন উক্ত ব্যক্তি অবৈধ অবরোধ করছে বলে গণ্য হবে। শাস্তি 342। 342-এ বলতেছে 1 থেকে 2 দিন পর্যন্ত যদি করে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে বলতেছে যে আপনার 342, 3 থেকে 9 দিন পর্যন্ত করলে 343, আর 10 থেকে যদি কিয়ামত পর্যন্ত কারো অন্যায়ভাবে আটকায় রাখে 344 অপরাধী। 349 ধারায় আপনাকে বলতেছে, 345-এ আপনাকে বলতেছে যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য আদালত রেড করছে তাকে আপনি ছাড়লেন না, আপনি এই ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। আল্লাহ রে, কন্যা যাই, দ্রুত শেষ করি। আচ্ছা, এরপরে আছে 352-তে অপরাধমূলক আশ্রয়দানের সংজ্ঞা, 354-তে শ্লীলতাহানি, 355-তে আছে আপনার আঘাত, বড় কথা না, অপমান বেজ্জতি করার জন্য আক্রমণ করা, আর 356-তে আছে বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে আক্রমণ করার শাস্তি। 359 থেকে 361 মনুষ্যহরণ, 362-তে অপহরণ, 363-তে মনুষ্যহরণের শাস্তি, ঠিক আছে কিনা? 375-এ ধর্ষণ, 376-এ আপনাকে বলতে ধর্ষণের শাস্তি। 377-এ বলতেছে অবৈধ কামলালসা, অর্থাৎ ওই যে এটা কি সোডমি, হ্যাঁ, সমকামিতার শাস্তি যেটা। আর 378 থেকে 382 পর্যন্ত চুরি সম্পর্কে আলোচনা করছে, ঠিক আছে কিনা? 378-এ চুরির সংজ্ঞা, 379-তে চুরির শাস্তি, 381-তে আপনার ওই বলতেছে বাসগৃহ থেকে চুরি, 300 মনিব কর্তৃক চুরি, 380-তে বাসগৃহ থেকে চুরি, 382-তে চুরি সংগঠনের উদ্দেশ্যে, মানে প্রস্তুতি নিয়ে চুরি, কাউকে আঘাত করবেন বা কাউকে মেরে ফেলবেন এই উদ্দেশ্য নিয়ে চুরি। 383-তে ইয়া বলতেছে, কি বলতেছে যে আপনার এই যে ইয়া, আরে আরে কি কয়, এই বলপূর্বক গ্রহণ, 84-তে বলপূর্বক গ্রহণের শাস্তি, ঠিক আছে? 390-তে দস্যুতা, 392-তে দস্যুতার উদ্যোগ, 393-তে ইয়া আরে শাস্তি, 94-তে দস্যুতাকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করার শাস্তি, 391-তে ডাকাতি, 395-তে ডাকাতির শাস্তি, 396-তে খুন সহ ডাকাতি, ঠিক আছে কিনা? 398 ধারায় বলতেছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতিতে অংশগ্রহণ করার শাস্তি। 399-তে বলতেছে দস্যুতার সরি ডাকাত দলের মানে প্রস্তুতি গ্রহণ করার শাস্তি। 400 ধারায় বলতেছে ডাকাত দলের সদস্য হওয়া, 401-এতে চোর দলের সদস্য হওয়া, 402-এ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি, ঠিক আছে? সাজেশন দেবো ভাই, কথা কেন না। আর 403-এ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, 404-এ মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ। এরপরে 405-এ বলতেছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পত্তির ভারপ্রাপ্ত হয়ে অন্যায়ভাবে সম্পত্তি আত্মসাৎ করলে সেটা বিশ্বাসভঙ্গ। 506 থেকে 509 অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তির কথা আলোচনা করছে, ঠিক আছে? আর 510-এ বলতে চোরাই মাল, এটা খুবই লিখে রাখো, একটা প্রশ্ন আউট, চোরাই মালের প্রশ্ন আমরা পাবো এই বছর ইনশাল্লাহ। চোরাই মাল কাকে বলে, চোরাই মালের উপাদান লেখো, অথবা কোন কোন মালগুলো চোরাই মালামাল হিসেবে গণ্য হবে, ঠিক আছে? অর্থাৎ চুরি, দস্যুতা, বলপূর্বক আদায়, আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা হচ্ছে চোরাই মাল হিসেবেই গণ্য হবে। চোরাই মাল গ্রহণের শাস্তি 412। 413 ডাকাতির মাল গ্রহণের শাস্তি, 413 অভ্যাসগতভাবে চোরাই মাল বেচাকেনার শাস্তি, 414 চোরাই মাল গোপনে সহায়তা করার শাস্তি, 415 প্রতারণা। ক্লিয়ার? 416-তে বলতেছে অপরের রূপ ধারণ করে প্রতারণা, 417-তে বলছে প্রতারণার শাস্তি, 419-এ বলতেছে অপরের রূপ ধারণ করে প্রতারণার শাস্তি, 425-এ অনিষ্ট, 426 থেকে 440 পর্যন্ত অনিষ্টের বিভিন্ন শাস্তি ব্যাখ্যা করছে। 441-এ অপরাধমূলক অনধিকার প্রবেশ কোনো গৃহে, ঠিক আছে কিনা? এটা শাস্তি 447। মনে রাখতে হবে এই অপরাধমূলক অনধিকার প্রবেশের জন্য প্রত্যক্ষ অংশগ্রহণ করতে হবে, হ্যাঁ, এবং দৈহিক শক্তিতে প্রবেশ করতে হবে, ঠিক আছে কিনা? আর 445-এ বলতেছে 5 ভাবে যদি কোনো ব্যক্তি কারো গৃহে প্রবেশ করে সে অপথে গৃহে প্রবেশ করছে বলে গণ্য হবে। সিদেল কেটে, তারপর আছে আপনার বল প্রয়োগ করে, তালা খুলে বা তালা ভাঙ্গে, তারপর আছে যে পথ মালিক বন্ধ রাখছে সেই পথ খুলে, যে পথ খোলা মালিকের অভিপ্রেত নয় সেই পথ খুলে, এই 5 ভাবে যদি খোলেন
তাহলে সেটা হচ্ছে আপনার অপথে গৃহে প্রবেশ। 463-তে আপনাকে বলতেছে যে জালিয়াতির সংজ্ঞা, ঠিক আছে কিনা, বলতেছে যে যদি কোনো ব্যক্তি, বলতেছে যদি কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো ব্যক্তিকে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করে, সে জালিয়াতি করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। আর জালিয়াতির ক্ষেত্র হচ্ছে দণ্ডবিধির 464 তিনটি ক্ষেত্র আছে। অর্থাৎ যে ব্যক্তি কোনো দলিল প্রস্তুত করছে সেই ব্যক্তি যদি প্রকৃত ব্যক্তি না হয়, কোনো দলিলের ঘষামাজা করলে, অপ্রকৃত অবস্থায় দলিলে স্বাক্ষর করলে, এই তিন অবস্থায় এটা মিথ্যা দলিল। আর 465 জালিয়াতির শাস্তি। 466 বলতে সরকারি দলিল পত্র দাল জাল করলে তার শাস্তি, ঠিক আছে। আর 469 বলতেছে যে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করলে। 470 জাল দলিল কি, ঠিক আছে কিনা। আচ্ছা, গেল গা। এরপরে 497 বলতেছে ব্যভিচার। 498 দিছে যে বিবাহিত মহিলাকে প্রলুব্ধকরণ করে নিয়ে গেলে তার শাস্তি। 499 আপনাকে বলতেছে মানহানি। 500 তার শাস্তি। মনে রাখবো, 10টি ক্ষেত্রে মানহানি মানহানি হিসেবে গণ্য হয় না। 405 বলতেছে অপরাধমূলক ভীতি প্রদর্শন, বলতেছে ক্রিমিনাল ইন্ট্রিমিডেশন, বলতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উম, দেহ, মন বা সুনাম বা সম্পত্তির ক্ষতি করার জন্য এমন কাজ করে যার ফলে উক্ত ব্যক্তির ভয়ের সৃষ্টি হয়, তখন উক্ত ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলেই গণ্য হবে, যার শাস্তি 506 ধারা। ক্লিয়ার। 507 বলতেছে বেনামি চিঠির সাহায্যে ভয় দেয়া। 508 বলতেছে যে দৈব আক্রোশের শিকার হবে এইরকম ভয় দেখানো। আর 509 খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে আপনার ওই কি বলতেছে ইপটিজিং এর শাস্তি, ঠিক আছে কিনা, 1 বছরের কারাদণ্ড। 510 আপনাকে বলতেছে যে মদ খেয়ে প্রকাশ্য স্থানে মাতলামি করার শাস্তি, 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড, 10 টাকা জরিমানা, ঠিক আছে কিনা। এটা এমসিকিউ আসবে। আর 511-তে আপনাকে বলতেছে যে দণ্ডবিধি আইন অনুসারে আপনাকে বলতেছে যে অপরাধের উদ্যোগ গ্রহণ করছেন কিন্তু উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নাই, তাহলে বলতেছে যে মূল যে অপরাধ, উদ্যোগ গ্রহণ করার কারণে মূল অপরাধের অর্ধেক শাস্তি ওই ব্যক্তি পাবে। যেমন চুরির উদ্যোগ গ্রহণের শাস্তি দণ্ডবিধিতে নাই, তাহলে চুরির জন্য কারো পকেটে হাত ঢুকাইলে টাকা পাইলে না, তারপরেও তুমি অপরাধী হবা। অর্থাৎ 379 ধারা মোতাবেক 3 বছরের শাস্তি তোমার শাস্তি, 3 বছরের অর্ধেক তোমার হবে, ঠিক আছে কিনা। জেলে বছর কয় মাসে জেল হয় জানেননি? হ্যাঁ, শুনছি যে 9 মাসে বলে বছর হয় জেলে। সত্যি নাকি? তাহলে আচ্ছা, তাহলে 3 বছর সমান সমান 3 নং 27 মাস, 27 মাসের অর্ধেক আপনার জেল হবে। এই হলো 511। তো প্রিয় বন্ধুরা, তোমরা এই যে দণ্ডবিধির, এটা আজকে সূচির মতো করে একটু ব্যাখ্যামূলক পড়ালাম। এই দণ্ডবিধি ক্লাসটা আমরা অডিও করে দেব, দয়া করে সবাই কানে ইয়ারফোন দিয়ে শুনবেন, দেখেন দণ্ডবিধি ক্লাসটা আয়ত্তে চলে আসবে। আর আগামীকাল কাছে আমরা পুলিশ আইনের পুরো ক্লাস নেব, ওটাও আমরা করে দেবো, ভালো লাগবে ইনশাল্লাহ। আর সাইফুল নিজ দায়িত্বে এটাকে অডিও